কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। যারা ২৬ ব্যাচের স্টুডেন্টরা আছি, খুব একটা কিন্তু বেশি দিন সময় নেই। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 টোটাল ২০ মিনিটের মধ্যে যতটুকু পারি ততটুকু আমাদের মানে যেটা পরীক্ষায় আসবে ততটুকু আমরা সরাসরি চলে যাই। তো কাজ না বাড়ায় কথায় চলে যাই। কথা না বাড়ায় কাজে চলে যাই। তো সবার ১ম এ এই চ্যাপ্টার থেকে তুমি যদি কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, "ভাইয়া একটা কোয়েশ্চেন যদি আসে, কই থেকে আসবে? কি পড়বো আমরা?" তো তুমি যদি বলো যে, "ভাই, কি একটা প্রশ্ন পড়বো? একটা বলেন।" তাহলে আমি বলব যে তুমি একটা কাজ করতে পারো। এই ক্লাসের শেষের দিকে আমরা সংকরায়নের পার্ট পড়ব। তো সংকরায়নের পার্টের মধ্যে আমরা মোটামুটি যতটুকু পড়ছি ততটুকু পড়ে গেলে মোটামুটি একটা প্রশ্ন তুমি কমন পাবা। তো এই তো এটাই। তো এখন খুশি হয়ে যাও। তো পরবর্তী টপিকে আসি। সংকরায়ন পার্ট শুরু করার আগে এই চ্যাপ্টারের কিছু বেসিক কোর জিনিস আছে। যে কোর জিনিসগুলো আমাদের জানতে হবে। পর্যায় সারণীতে কয়টা মৌল আছে, কয়টা পর্যায় আছে, কয়টা গ্রুপ আছে এগুলো বইলে তোমাদের আর ছোট করতে চাচ্ছি না। আমরা চলে যাই এখানে বেসিক কিছু কথাবার্তাতে। গ্রুপ ১৩ এই মৌলগুলো কিরকম মৌল? পি টাইপ মৌল না, পজিটিভ টাইপ। তারপর গ্রুপ ১৪ মৌলগুলো হচ্ছে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর। আসলে সেমিকন্ডাক্টর এগুলো না। হাজারি স্যারের অনুযায়ী সেমিকন্ডাক্টর বলছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এসবি, অ্যান্টিমনি আর টেলুরিয়াম। এই যে দেখো আমি যে কয়টা মার্ক করে রাখছি এই কয়টা সেমিকন্ডাক্টর। গ্রুপ ১৪ কিছু মৌল, ১৫ কিছু মৌলগুলো পড়ে যাব। ১৫ গুলো হচ্ছে নিক্টোজেন, ১৬ গুলো হচ্ছে চালকোজেন, ১৭ মৌলগুলো হচ্ছে হ্যালোজেন, ১৮ মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয়। ১৮ মৌলগুলো একটু পড়ে ফেলবা। আশা করি মানে এটা আগে দেখবা। কারণ এখান থেকে তোমার অনেকগুলো এমসিকিউ আসবে, অনেক সিকিউ আসবে। এটা না পারলে কিন্তু ভাই হবে না আসলে। খুবই মাইন্ড করব। আমি মাইন্ড আমি মাইন্ড করার কে পরীক্ষার হলে যায় দেখবা যে তুমি নিজের উপরে নিজে আপসেট। পরবর্তীতে গ্রুপ ১ এর মৌলগুলো ক্ষার ধাতু। গ্রুপ ২ এর মৌলগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো তোমাকে যদি বলে ক্ষার ধাতু কি মৃৎক্ষার ধাতু কি এগুলো কিন্তু লিখতে হবে। তো এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ পারতে হবে। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তো আমি একটা গ্রুপের মধ্যে একটা পোস্ট করছিলাম কোশ্চেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বইয়ের এমসিকিউ আর পটাশিয়াম হাইড্রোক্সাইড কোনটা বেশি ক্ষারীয়? তো এটার অ্যান্সার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি ক্ষারীয়। কেন? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড নিচে অবস্থিত। এটা কিভাবে ভাই বুঝলেন? কোথায় কোনটা নিচে কোনটা উপরে? এটা কিভাবে বোঝা যায়? এই টাইপের এমসিকিউ কিন্তু ভাই পরীক্ষায় আসবে এবং সৃজনশীলেও আসবে। যার কারণে একটু মনোযোগ দিয়ে শুনি, একটু পরের পেজে আছে। এখান থেকে আর কি পড়া যায়? আর পড়া যায় হচ্ছে গ্রুপ ১১ মৌলগুলো, কয়েন মেটালস, কপার, সিলভার, অরাম এগুলা। তার পরবর্তীতে এখান থেকে এই যে এই লাইনটা একটু কষ্ট করে একটু দেখে যাবা। যতটুকু পারা যায় স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। তুমি যেন পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দিতে যাইতেছো। এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে তুমি যে ক্রোমিয়ামের ভর ৫২ এটা যেন পরীক্ষায় পড়ে যাও। এটা কি উচিত না একটা এইচএসসি স্টুডেন্ট হিসেবে ক্রোমিয়ামের ভর কত এটা জেনে যাওয়া? তারপরে আয়রনের ভর হচ্ছে আয়রন এভাবে মনে রাখবা ২৬, ৫৬ ভর হচ্ছে ৫৬, ম্যাঙ্গানিজ হচ্ছে ২৫, ৫৫ এভাবে। তো এই কয়টা তোমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে এবং এগুলো হচ্ছে ফরজ কাজ। নিচের মৌলগুলো এখানে কিছু আছে। ল্যান্থানাম একটা নাম এবং থুরিয়াম এগুলো হচ্ছে ডি ব্লকের মৌল। আর বাদবাকি নিচের যে ২টা সারি পাবা, এই ২টা সারির মধ্যে টোটাল ৩০টা মৌল আছে। ৩টা বাদ গেলে টোটাল ২৭টা হচ্ছে এ ব্লকের মৌল। আমি যতগুলো কথা বললাম এগুলোকে যদি তাহলে একটু সাজাই, সাজালে কি পাবো? সাজানোর আগে আমরা কিছু টপিকগুলা নিয়ে আলোচনা করি। কি, কি টপিক আছে এই চ্যাপ্টারে আমাদের। তাহলে একটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, এটা আমরা পড়ব একটু পরে। সংকরায়ন, ফাজানের নিয়ম, হাইড্রোজেন বন্ধন। এই টোটাল ৪ টা টপিক। ৪ টা টপিক পড়লেই তাহলে হয়ে যাবে। এই ছবিটা, এটা আমার ছবি না, আমার হাতের লেখা না। এটা কোনো একটা ডাক্তারের হাতের লেখা। তো আমি যেহেতু ডক্টর হতে যাচ্ছি আর ১-২ বছর পরেই, তো আমার লেখা এরকম দেখো হয়ে যাইতেছে কাছাকাছি প্রায়। হোয়াটএভার, সামনে আসি। সামনে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি সামারাইজ করি তাহলে এরকম একটা কথা আসবে। এস ব্লকের মৌল ১৪টা। গ্রুপ ১ আর গ্রুপ ২ এর মৌলগুলো স্পেশালি। কিন্তু এখানে একটা কিন্তু আছে ১৪টা বলতে। আচ্ছা এটা বাদ দাও, এমনি মনে রাখো। পি ব্লকের মৌল হচ্ছে ৩৬টা। কোন ৩৬টা? পর্যায় সারণীটির খুলে তুমি নিজে পাবা। এটা আশা করে পারা যাবে। ডি ব্লকের মৌল ৪১টা। ৪১টার মধ্যে এখানে কিন্তু ৪১ আছে, এখানে একটা এক্সট্রা হচ্ছে থোরিয়াম। তারপর এ ব্লকের মৌল হচ্ছে ২৭টা। তো এই তো এটাই। এই ছকটা একটু দেখে ফেলবা তাহলেই হবে। এখান থেকে আর এগুলা কিছু পড়ার দরকার নেই ভাই, এগুলা নট নেসেসারি। একটা সৃজনশীলে চলে আসি। সৃজনশীলটা দেখার আগে আমরা কিছু আলোচনা করব। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়? এটা কথা আমরা সরি, এটা কথা আমরা পর্যায় সারণীতেই মনে রাখি তাহলে ভালো হবে। এটা পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাও তাহলে যে ক্রাইটেরিয়া বা কাহিনীটা হবে উপর থেকে নিচে গেলে ওইটার উল্টা কাহিনী হবে। এটা একটু প্রথমে মনে রাখি। ধরো বাম থেকে ডানে গেলে কি, কি বাড়ে? বাড়ে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। তো এগুলো হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে? কমবে। এটা একটু তাহলে মনে রাখো বা লিখে রাখো। পরবর্তীতে
ক্ষারীয় ধর্ম এটা আসলে বাম থেকে ডানে গেলে কমে। কিভাবে মনে রাখবা? ভাই লেফট সাইডের গুলা পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলা ক্ষার, সোডিয়াম এগুলো। ডান দিকের যে মৌলগুলা ওগুলো হচ্ছে অম্লীয়। তার জন্য মনে রাখবো বাম থেকে ডানে গেলে তাহলে ক্ষারীয় ধর্ম কমবে, উপর থেকে নিচে গেলে তাহলে কি হবে? ক্ষারীয় ধর্ম বাড়বে। তাহলে বলো সোডিয়াম হচ্ছে এখানে, পটাশিয়াম হচ্ছে নিচে তার, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে? ক্ষারীয় ধর্ম বাড়বে। তো এইভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে আর কি কি পড়া যায়? বাম থেকে ডানে, উপর থেকে নিচে, এগুলো একটু দেখে যাবা মোটামুটি। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাই তড়িৎ ঋণাত্মকতা, সরি, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির একটা ব্যতিক্রম আছে, যেটা পরীক্ষায় বারবার আসে খ নাম্বারে। তো কি এটা ব্যতিক্রমটা? আয়নীকরণ শক্তির ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। ইলেকট্রন শক্তির ব্যতিক্রমটা হচ্ছে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে। যারা জানো তারা তো হইলই। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ডান দিকের হচ্ছে অক্সিজেন, কিন্তু আসলে এখানে নাইট্রোজেন আসবে অধিক স্থিতিশীলতার জন্য। ক্লোরিনের থেকে ফ্লোরিনের, সরি, ফ্লোরিনের থেকে ক্লোরিনের আয়নিকরণ ইলেকট্রন আসক্তিটা বেশি, কারণ এখানে ক্লোরিনের মধ্যে স্পেস বেশি, ফ্লোরিনের মধ্যে স্পেস কম। এরকমভাবে তোমরা পড়ে আসছো। হওয়ার কথা কি ছিল যে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো ফ্লোরিনের নিচে হচ্ছে ক্লোরিন, এটা এখানে কমার কথা ছিল, আসলে কমে না, এখানে বাড়ে। দুইটা এক্সেপশন একটু মনে রাখবো। আর বাকি যে পড়া তো তোমার বইতে আসেই। মেইন পড়ায় চলে যাই। অনেক হয়েছে এগুলো আজাইরা কথাবার্তা, সরি আজাইরা না, মানে পড়ার কথাবার্তা। তো একটা ছবিতে চলে আসি, দেখো। তো একটা লেখচিত্রের মধ্যে এ যৌগ এখানে হচ্ছে সোডিয়াম, কারণ এখানে 11 পারমাণবিক সংখ্যা, বি এখানে হচ্ছে কি ক্লোরিন না। তো এখানে কি বলছে যে এর আকার বির অপেক্ষা বড়। এটা কি ঠিক আছে না? এখানে কি, আচ্ছা এক সেকেন্ড, লেখচিত্রে এর আকার বির অপেক্ষা বড়। আচ্ছা, রাইট, ঠিক আছে কথাটা। সোডিয়ামের আকার ক্লোরিন থেকে হচ্ছে বড়। কেন? কারণ হচ্ছে আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, বাড়লে আস্তে আস্তে বাইরের ইলেকট্রনের সংখ্যা বাড়বে। তো এখানে যদি আমি সোডিয়াম নিউক্লিয়াস আঁকি, তো দুইটা, তো আলটিমেটলি সোডিয়ামের বাইরের একটা নিউক্লিয়াস। তার পরবর্তীতে ক্লোরিনের ক্ষেত্রে আমাদের শেল 3টাই থাকবে। পরবর্তীতে যখন ক্লোরিন ইলেকট্রন সংখ্যা বাড়ে, তখন নিউক্লিয়াসটা ইলেকট্রনকে বেশি জোরে অ্যাট্রাক্ট করে। তো আলটিমেটলি ক্লোরিনের আকার ছোট হয়। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যখন এটা চার্জে পরিণত করবা, এ প্লাস মানে সোডিয়াম প্লাস এবং বি মাইনাসে পরিণত করব, তখন আবার কাহিনী উল্টা হয়। কারণ যখন তুমি সোডিয়ামের সাথে সোডিয়াম প্লাস করো, বাইরের শেলটা তো চলে যাবে, শেল থেকে একটা ইলেকট্রন চলে যাবে, বাইরের শেল নাই। ওইটার যে আকার হবে, আলটিমেটলি ক্লোরিনের মধ্যে যদি একটা ইলেকট্রন আরও এক্সট্রা অ্যাড করো, ক্লোরিনের একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করে আমরা জানি এটার আর্গনের মতো ক্যারেক্টারিস্টিক্স হয়ে যায়। তো আলটিমেটলি এখানে 3টা শেলই থাকলো, এখানে তো 2টা শেল হয়ে গেল, মানে ইমাজিনারি। তো আলটিমেটলি এটা তো ছোট। এখন আমি এইটা বোঝানোর জন্য তোমার আনি নেই এইগুলা কথাবার্তা, আনছি এটা বলার জন্য যে বোর্ড পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পাবা যেটা আমরা 9-10-এর বেসিক দিয়ে অ্যান্সার করতে পারবো। এর জন্য আমার যে হাই থটের যে নলেজ লাগবে এরকম কোনো কথা না। তুমি যতটুকু মাথায় থাকে বেসিক কথাগুলো ওইটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখছো কত সোজা প্রশ্ন। তো এটা জটিল করার কিছু নেই, পারা যাবে। অপর কথায় আসি, সংকরায়নের বেসিক পার্টে আমরা চলে আসি। দেখো সংকরায়নের সংকরায়নের জন্য বেশ কয়েকটা যৌগ খুবই প্রমিনেন্ট। একটা হচ্ছে মিথেন, দেখো এখানে 4 আছে, BF3, বোরন ট্রাইফ্লোরাইড 3 আছে, বেরিলিয়াম ডাইক্লোরাইডে 2 আছে। যেটার পাশে 2 থাকবে সেখানে দেবা তুমি sp, একটা s একটা p, দুইটা সংকরিত অরবিটাল 2, তিনটা সংকরিত অরবিটাল sp2। দেখো এখানে 2টা, এখানে একটা, 3টা টোটাল, এখানে 3, এখানে 4টা টোটাল, তাহলে হবে sp3। দেখছো কত ইজি, ইজি একদম। পরের কথায় আসি, যদি তোমাকে এটা দেয় একটা জটিল যৌগ, তুমি দেখবা যে এখানে সন্নিবেশ সংখ্যাটা কত, 6। 6 থাকলে হবে 6টা সংকরিত অরবিটাল, sp3b2। দেখো এখানে sd2 তিনটা, তিনটা p3টা, টোটাল 6টা। কিন্তু এখানে যেহেতু এটা সবল লিগ্যান্ড, যার কারণে এখানে হবে d2sp3। এই তো হয়ে গেল। তো এই কয়টা একটু মনে রাখবো, আকারগুলো মনে রাখবো, বই থেকে আকারগুলো দেখে ফেলবো। যেমন sp2-র আকার হচ্ছে ত্রিভুজাকার, sp-র আকার হচ্ছে সরলরৈখিক, মধ্যবর্তী কোণ দেখে রাখবো 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 109.5 ডিগ্রি, চতুস্তলকীয়। ওকে, পরবর্তীতে কিছু ব্যতিক্রম আছে, যেমন অ্যামোনিয়া ফসফিন। এগুলা দেখো লাস্টে 3 আছে, হওয়ার কথা ছিল কি sp2, বাট এটা sp2 না,
এগুলা sp3। সেমভাবে পানি এবং হাইড্রোজেন সালফাইড H2S এগুলাতেও হওয়ার কথা ছিল sp, মানে নিয়ম অনুযায়ী, নিয়ম মানে ওই টেকনিক অনুযায়ী, কিন্তু আসলে হবে এখানে sp3। তো মুদ্রা কথা, ব্যতিক্রমগুলো মনে রাখবো, sp3 এই তো এতটুকুই, এর বাইরে কিন্তু কিছু নাই, এতটুকুই। তো চলে আসি এখন আসল কথাতে। তো তোমার কাছে মনে হবে যে কি, কত স্মার্ট, কত ভালো, কত মজা, এতটুকু বলে কি হয়ে গেল? হ্যাঁ, এতটুকু বলেই হবে, খালি তোমার ছবিগুলো শিখতে হবে। তো ছবিও শিখি, 2টা মিনিট সময় দাও। তো পরের কথায় এখানে দেখো, একদম সিম্পলি তুমি আগে ছবি আঁকা শিখবা। দেখো, নাই মামার থেকে কানা মামা ভালো, একটু হলেও পড়ে যাই যেন ছবিগুলো শিখতে পারি, মানে আঁকতে পারি। তো এসপি আকার হচ্ছে এরকম, তুমি সরলরেখা আঁকবা 180 ডিগ্রি, এই তো শেষ। 2টা টান দিবা, এদিক দিয়ে হয়ে গেল এসপি। একটা তাহলে সংকরিত অরবিটাল, এই যে আরেকটা সংকরিত অরবিটাল। তাহলে তোমাকে যদি বলি যে এসপিতে কয়টা সংকরিত অরবিটাল, তাহলে তুমি বলবা যে এখানে সংকরিত অরবিটাল কয়টা? 2টা। এই তো হয়ে গেল, এই তো ভালো বাচ্চা। পরের কথায় আসি, sp2 তে কয়টা থাকবে? 3টা। এই যে দেখা যাচ্ছে 3টা অরবিটাল টোটাল। 3টার মধ্যে তাহলে আকার কেমন হবে? ত্রিভুজাকার। কোণ কত হবে? 120 ডিগ্রি, সমতুল্য ত্রিভুজাকার। এটা কি? এটা হচ্ছে sp3। sp3ও দেখো পারবা না, সামনে তো তোমার খাতা লেখা, খাতা খুলেই আছে, কলমটা নাও, খাতাটার মধ্যে লেখো, এইভাবে আঁকো সুন্দর করে, এই যে আমি যেমনি আঁকা দিছি এমনি করে আঁকো। তো এটা এই যে এরকম ভাবে টোটাল 4টা হাত দিবা, এই তো হয়ে গেল। যদি মিথেনের ছবি আঁকতে বলে, তো মিথেনে কার্বনের মানে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ হচ্ছে এটা sp3, CS4 আছে, তো 4টা হাইড্রোজেন যুক্ত করতে হবে। 4টা হাইড্রোজেন তুমি এভাবে যুক্ত করে দিবা। কোথায়? এই তো হয়ে গেল। এই তো দেখছো কত সুন্দর ছবি। পরের কথায় আসি, পরে আর কি আছে? কিন্তু তোমাকে যদি বলে যে ভাই তাহলে অ্যামোনিয়া, এখানে তো 3টা আছে হাইড্রোজেন, এটাও sp3। পরবর্তীতে মিথেন যেটা আঁকলেন আপনি CS4, এটাও sp3। তাহলে 2টার মধ্যে ছবির পার্থক্য কোথায়? এখানে 3টা, এখানে 4টা, ছবির পার্থক্য এখানে। তুমি এত পণ্ডিতি করতে যাবা না পরীক্ষার হলে, 2টা ছবি শিখে যাবা। মিথেনের যে ছবি, ওইখানে তুমি মুক্তজোড় ইলেকট্রন দিবা না। নাইট্রোজেনের এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে একটা, যার কারণে এর আকৃতিটা 109.5 ডিগ্রি থেকে সরে যায় পিরামিড আকৃতির হয়। আমি একটা কথা বলি ভাই, দেখো অ্যামোনিয়া এটা কিন্তু পরীক্ষায় আসবে, অ্যামোনিয়াটা কিন্তু পড়ে যেও, এটা পরীক্ষায় আসবে, অ্যামোনিয়ার ছবিটা শিখে যেও। কিছু না বুঝলে আমি তোমাকে বলি, 2টা লাইন মুখস্থ করে যাও যে অ্যামোনিয়ার আকৃতি, এটা সংকরায়ন sp3, আকৃতি পিরামিড আকৃতির, অ্যাঙ্গেল হচ্ছে মানে কোণ হচ্ছে 107 ডিগ্রি। এই 3টা কথা মনে রাখতে পারবো না, 107 ডিগ্রি। পরবর্তীতে মিথেনের যে এটা নর্মাল, নর্মাল বলতে চতুস্তলকীয় আকৃতির এবং 109.5 ডিগ্রি। কেন 109.5 ডিগ্রি? এখানে এটাও sp3, এটাও sp3, এখানে 109, এখানে 107, কিভাবে কি? এটাই তুমি একটা লাইন মনে রেখে যাও, কিছু ওইটাই বললাম, নাই মামার থেকে কানামাও ভালো, মুক্তজোড় ইলেকট্রন থাকে, তার জন্য আকৃতি বিকৃত হয়ে যায়, আকৃতি বিকৃত হয়ে যায়। আর এখানে একটা লোন পেয়ার বন পেয়ার বন পেয়ার বন পেয়ারের একটা বিকর্ষণের কাহিনী আছে, ওটা পারলে তো আরো ভালো। পরে কথা ভাই, তাহলে পানিতে কি সমস্যা? পানিতে তো পানি কি করবা? প্রথমে সংকরায়ন বের করবা, কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরায়ন বের করে দেখাবা যে এখানে 2টা মুক্তজোড় ইলেকট্রন বাকি থাকে। তো 2টা দেখবা যে পি পি থাকে 2টা, এভাবে p2, সরি p2, px py pz এভাবে দেওয়ার পরে পি দেখবা যে তোমার এখানে পি না সাই, সরি সাই 1 সাই 2 এভাবে যখন লিখবা বা সংকরায়ন নর্মালি বের করবা, তো 4টার মধ্যে মানে sp3, 4টার মধ্যে দেখবা যে 2টাতে 2 করে আছে, একটাতে 1 করে আছে। এই যে 1 করে যেটাতে থাকবে ওইটাতে হাইড্রোজেন বসাবো আমি H2O তে। আর যে বাকি 2টা মুক্তজোড় ইলেকট্রন ওইভাবে আমি এই অ্যাঙ্গেলটা করে দিব। তো এই শেপটা হচ্ছে ভি শেপড। তো এটাকে তুমি বলবা যে বিকৃত চতুস্তলকের ভি আকৃতির। তাহলে ওভারঅল সবগুলো কথাকে যদি সামারাইজ করি আমরা সংকরায়নের পার্টের মধ্য থেকে, তাহলে এই কয়টা জিনিস আসবে, 3-4টা জিনিস আসবে। sp সংকরায়ন সরলরৈখিক, sp2 সংকরায়ন 120 ডিগ্রি সমতুল্য ত্রিভুজাকার, sp3 সংকরায়ন চতুস্তলকে 109.5 ডিগ্রি। তারপর পানি সংকরায়ন কি হবে? পানি কিন্তু আসবে, পানি ভি আকৃতির 104.5 ডিগ্রি, এটাও sp3। তারপর অ্যামোনিয়া, এটাও sp3। এটা কি? এটা হচ্ছে পিরামিড আকৃতির, কত? 107 ডিগ্রি। এই তো হয়ে গেল। তো আর কি কোনো ভেজাল আছে এখানে? আর কোনো ভেজাল নাই, এই তো পারবা।
পরবর্তী কথা জাস্ট একটা কাজ করো তোমরা, যে এই যে নাইট্রোজেন, অক্সিজেন এগুলার যে ইলেকট্রন বিন্যাস বের করা লাগে, তারপরে যে সাই দিয়ে বের করতে হয়, সাই 1, সাই 2, সাই 3, এইটা যেন মনে থাকে বা এটা যেন, এই টেকনিকটা যেন পারো। আরো একটা ভালো টেকনিক দিয়ে, শঙ্করায়নের যে কোনো ম্যাথ আসলে তুমি আগে এটার অ্যান্সারটা জানবা, মানে এটার অ্যান্সার কি। যেমন ধরো কথার কথা, এটা হচ্ছে তোমার পেজ, এখানে তুমি লিখবা, এখানে তুমি পুরো পেজ জুড়ে চিত্র আঁকবা, কেন্দ্রীয় পরমাণু শঙ্করায়ন সব দেখাবা এগুলো, কিন্তু তুমি নিচে এখানে অ্যান্সার লিখবা, উত্তর, এই যেভাবে এই পুরো পেজের মধ্যে নিচে লিখবা উত্তর, উত্তর শঙ্করায়ন sp3 কোণ এত, আকার এত। উত্তরটা যদি আগে লিখে ফেলো তখন তোমার ভিতরে মানে ড্র করতে এবং লিখতে আরো সুবিধা হবে। উত্তর যদি না পারি পাশের পোলাবানদের সাথে মানে জিজ্ঞেস করবো, অথবা একটা কোরিলেশনের মাধ্যমে উত্তরটা বের করব। আর কেন পারবা না, এই যে আমি যেগুলো বললাম এগুলো পড়ে যাও, মোটামুটি এগুলো পড়ে যাও আগে, তারপরে দেখো পারা যাবে। পরে কথায় আসি। তো এখানে এক্স ওয়াই প্রচলিত যৌগ, তো এখানে মনে হয় BF3 এরকম কিছু একটা, হ্যাঁ। তো BF3 সংকরণ মনে হয় বের করতে বলছে, সংকরণ আলটিমেটলি sp2, কারণ BF3 নর্মালি আমরা যেটা বললাম লাস্টে 3 আছে, তো sp2 এটা। তো এটা দেখে যাও, এটা উদ্ভাসের বইতে আসি বা যে কোনো কোশ্চেন ব্যাংকে আসি। পরবর্তী কথায় আসি, আরেকটা যেটা ভেজাল টপিক আছে, এটাও আসতে পারে পরীক্ষায়। তো এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড মতবাদ। তো ক্রিস্টাল ফিল্ড মতবাদের এই অনেকগুলা পেঁচাল, তো অনেকগুলা পেঁচালের পেঁচাল শুনলে তোমার কাছে মনে হবে এরকম, আল্লাহর কাছে তুমি বিচার দিবা, বলবা যে ভাই 20 মিনিটের মধ্যে এত কম্প্যাক্ট ভাবে বলতে আসছে, ক্রিস্টাল ফিল্ড মতবাদ এগুলো বলতেছে। তুমি টেনশন নিও না, এখানেও 2 মিনিট সময় নাও, 2 মিনিট সময় আমাকে দাও, আমি তোমাকে বলি যে কি হয় এখানে। বেসিক্যালি ক্রিস্টাল ফিল্ড মতবাদে হয় কি, প্রথমত আমাদের একটা অবস্থান্তর যৌগ থাকবে এবং একটা জটিল যৌগ থাকবে। জটিল যৌগের মধ্যে লিগ্যান্ডের প্রভাবে ডিজেনারেটেড অবস্থা থেকে নন ডিজেনারেটেড অবস্থা তৈরি হবে ডি অরবিটালগুলো। ডি অরবিটালগুলো নন ডিজেনারেটেড অবস্থাতে একটা নিচের স্টেজ এবং আরেকটা উপরের স্টেজ থাকে, মধ্যবর্তীতে এখানে এনার্জির পার্থক্য হয়। এনার্জির পার্থক্যের কারণে hc/λ অনুযায়ী আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী কালার পাই। আলটিমেট কথা, ডি অরবিটালের মৌলগুলা থেকে আমি কালার আসে, ডি অরবিটালের মৌলগুলা থেকে কালার আসে, ওই অনুযায়ী আমি চিনতে পারি, বলতে পারি ডি অরবিটালের মৌলগুলো আলটিমেটলি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এবং কালার দেখায়। মনে আছে ছোটবেলায় পড়ছিলাম ডি অরবিটাল বা অবস্থান্তর যৌগগুলো কালার দেখায়। তো এটি হচ্ছে বেসিক হিসাব। পরীক্ষায় যদি কিছু না পারো আগে এতটুকু মনে রেখে যাও। পরের কথা বলি যে ভাই এখানে এগুলো আঁকবো কিভাবে। তো আঁকা সিম্পল, তোমাকে দিবে আয়রনই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা দিবে। তো তুমি আগে কি করবে, আয়রনের ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাস হয়ে গেলে লাস্টের দিকে দেখবে যে ডি এরকম D6, তো D6 এর এখানে ছবি আঁকবো আমরা বক্সের মধ্যে। D6 এর হুন্ডি নিয়ম অনুযায়ী কীভাবে যেন আঁকে, প্রথমে একটা একটা করে দিতে হয়, আরেকটা নিচে করে দিতে হয়। এটাকে তুমি এই স্মৃতিশক্তি বনামে একটা গ্রাফ আঁকবো। গ্রাফ আঁকার পর এটা উত্তেজিত হয়ে যায়, পরবর্তীতে এখানে উত্তেজিত স্তরে পাঠিয়ে দিব সুন্দর করে। উত্তেজিত স্তরে পাঠিয়ে দেওয়ার পরে এখানে মনে হয় কম্প্রেস হয়, দেখো তো কি দেওয়া ছবিতে, আমরা বই অনুযায়ী আগেই না, কম্প্রেস আগে হয় না পরে হয়, আচ্ছা নর্মাল যেটা ওইটাই আঁকবো, নর্মাল যেটা ওইটা তুমি এঁকে দিবা সুন্দর করে। তারপরে এখানে যে ডিজেনারেটেড অবস্থা থেকে নন ডিজেনারেটেড অবস্থা হবে, দুইটা শক্তি স্তরের পার্থক্য মানে ভেঙে মানে দুইভাবে ভাঙবে, একটা হবে T2G আর একটা হবে ইজি। ইজি স্টেজে দুইটা দিবা আর এখানে দিবা তিনটা, তো উপরে দুইটা নিচে তিনটা, টোটাল 5টা। কি করব, নিচে এখানে দেখো টোটাল 6টা আছে, নিচে 6টা 8টাই দিবা। আয়রনেটে পরে দিতেছে, আয়রনেটে আসার কথা, আর এখানে কিছু দিবা না। আর এখানে একটা এনার্জির পার্থক্য তৈরি হবে ডেলি, এতটুকু লিখবে তুমি। আর উপরে নিচে তুমি যা বুঝবে মোটামুটি লিখে দিবা, মোটামুটি যা পারো। তো এভাবেই, এবং আলটিমেটলি এই কথাগুলো একটু লিখে দেবা যদি পারো মনে থাকে। এখানে একটা পরিপূরক কালার তৈরি হয়, ওই কালারের একটা চার্টও আছে, এই যে কালারের একটা চার্টও আছে, কোন আলো শোষণ করলে কি কালার দেখায়, এই চার্টটা আমি তুলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো। পরবর্তীতে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক পদার্থ কোনগুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছো। ফেরোম্যাগনেটিক হচ্ছে ফেনিকো, এটা কিন্তু কেমিস্ট্রিতেও লাগবে, ও সরি কেমিস্ট্রিতে পড়াচ্ছি, ফিজিক্সেও লাগবে। ফেনিকো, ফে মানে আয়রন, নি মানে নিকেল, কো মানে কোবাল্ট, এগুলো চৌম্বক ক্ষেত্রকে অনেক জোরে আকর্ষণ করে। এই তিনটা ডায়চুম্বক চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে, এটা আকর্ষণ করে, আর এটা মাঝামাঝি। এটা মনে রাখলেই হবে এখান থেকে। পরবর্তী টপিকে চলে আসি ভাইয়া, ফাজানি নিয়মে। তো ফাজানি নিয়ম কি নির্দেশ করে,
প্রথম কথা, এটাতে এমসিকিউ আসবে। ফাজারের নিয়ম নির্দেশ করে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। কিছু যদি না বুঝো, দরকার নেই ভাই, তুমি পরীক্ষা তো পাশ করতে হবে, এইচএসসি পাশ করার জন্য বা পার করার জন্য আমাদের এটা আগে মনে রাখো, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রদান করে ফাজারের নিয়ম। বুঝা তুমি বাদ দাও, তুমি 2 বছর ধরে অনেক কিছু বুঝছো, দয়া করে মাপ চাই ভাই, দয়া করে এটা এখন মুখস্থ করে যাও, না বুঝলেও। একটা আয়নিক যৌগ সমযোজী ধর্ম প্রদর্শন করবে, সেটা ফাজানের নিয়ম দিয়ে হয় কিভাবে? তো যে যৌগের ক্যাটায়নের আকার ছোট এবং অ্যানায়নের আকার বড়, সেই যৌগ তত বেশি সমযোজী, সেই যৌগের পোলারায়ন ক্ষমতা তত বেশি। একটা লাইন লিখলাম এখানে যে সমযোজী ধর্ম যত বেশি, পোলারায়ন তত বেশি, আয়নিক ধর্ম তত কম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং পানিতে দ্রবণীয়তা তত কম। তাই এগুলো দিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারি। একটা এমসিকিউতে চলে আসি। ধরো তোমাকে আগে দিই হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোজেন ফ্লোরাইড কে কত বেশি সমযোজী। তুমি বলবা যে ভাই এখানে হাইড্রোজেন ক্লোরাইড বেশি সমযোজী কেন? কারণ ফাজানের নিয়ম অনুযায়ী ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার যার যত বেশি বড় সে তত বেশি সমযোজী। বাকিগুলো কি তাহলে পারবা না? কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কার পানিতে দ্রবণীয়তা বেশি, পারা যাবে। পরের কথা, বেরিলিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কে কত বেশি সমযোজী? তো ক্যাটায়নের আকার ছোট, এই যে এটার বেরিলিয়ামের, তো এটা বেশি সমযোজী। এ তো হয়ে গেল। পরের টপিক যেটা বাকি, একটা টপিক বাকি থাকে, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড একদম সিম্পলি মনে রাখবো, হাইড্রোজেনের সাথে তুমি যদি ফোন পাও, তোমার হাতের ফোন না, এই ফোন FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 3টা যৌগ যদি পাও হাইড্রোজেনের সাথে, সেগুলোতে হাইড্রোজেন বন্ড পাওয়া যাবে। এতটুকুই মনে রাখি আমি, ওকে? এতটুকুই। তাহলে এখন আমার নিচের প্রশ্নের উত্তরটা দাও। নিচের কোনটাতে হাইড্রোজেন বন্ড পাওয়া যাবে না? এই যে ফোন পাই গেছি F, এই যে O পাই গেছি, আর এখানে N পাই গেছি। তো এই 3টার মধ্যে পাওয়া যাবে হাইড্রোজেন ফ্লোরাইড, পানি, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ও এটা তো হাইড্রোজেন ফ্লোরাইডই লিখছি, হাইড্রোজেন ক্লোরাইড হবে এখানে। আচ্ছা, এখানে হাইড্রোজেন ক্লোরাইড হবে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু নাই। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন থাকতে হবে। এই তো মোটামুটি আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের মনে মনে হইতেছে কি বিপদে পড়লাম রে ভাই, তোমরা মনে করছিলে যে না পড়ে যাবো পরীক্ষার হলে, এখন তো কিছু পাইরাই গেছো। তো তোমার কাছে এরকম মনে হচ্ছে, তো সমস্যা নেই, আমরা কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলো পড়ার চেষ্টা করব যতটুকু পারি। দেখো এমন কিছু না যে তোমরা কেউ ভাইবো না যে আবার এমন কিছু না যে এই কয়েকদিন পড়ে উল্টাই ফেলতে পারবা, এরকম কিছু না। কিন্তু আবার এটাও না যে কয়েকদিন পড়লে পারা যাবে না, এরকম কিছু না। এরকম দুনিয়াতে অনেক উদাহরণ আছে। পরীক্ষার মধ্যে যে টাইমগুলো, ওগুলোও যদি কোনো বান্দা পড়ে যায় বা পড়ে ঠিক মতো, সে দেখবা যে পাশ করবে তো অবশ্যই, ভালো একটা রেজাল্ট করবে, A+ পাবে এবং GPA 5 পাবে। এবং এটাও আমি দেখছি যে কিছু কিছু পোলাপান সারা বছর কিছু পড়ে নাই, লাস্টে যে বোর্ড পরীক্ষাতে একদম ভালো একটা প্রিপারেশন নিছে, ওই যে প্রিপারেশনের যে একটা লেভেল ছিল, মানে একটা বেগ ছিল, ওই বেগটা আর থামে নাই, একবারে অ্যাডমিশন টেস্টে যে কোপ দিয়া তারপরে থামছে। তাহলে আল্টিমেটলি আমি এটা বুঝাতে যাচ্ছি যে পরীক্ষার আগে যতটুকু ইম্পর্টেন্ট জিনিস ওগুলো পড়ে যাই, গবেষণা করার টাইম নেই আমার, বা তোমারও নাই, আমারও নাই, কারোরই নাই। পরীক্ষার সামনে পাশ করতে হবে, পার করলে, অর্থাৎ একটা ভালো রেজাল্ট করলে, তাহলে তুমি মানে আগে কি হয়েছে না হয়েছে ওটা কেউ তোমার জিজ্ঞেস করবে না। আশা করি বুঝছো আমার কথা। তো আজকে এই পর্যন্ত রাখি। ধন্যবাদ সবাইকে। আমি রহমান তৌফিক, পড়াশোনা করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। ধন্যবাদ সবাইকে।